নমস্কার স্টুডেন্টস, আজকে একটা খুব ভালো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনায় এসেছি। নেট বা অন্যান্য যে কোনো আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। তোমরা সবাই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, অলরেডি থাম্বনেলটা রয়েছে তোমাদের পেছনে। সেই থাম্বনেলটা হচ্ছে যে অর্থশাস্ত্র। আমাদের সংস্কৃতের নেটের ক্ষেত্রে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অর্থশাস্ত্র একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। সে অর্থশাস্ত্র নিয়ে আমরা একটা আলোচনা করব আজকে। আশা করি তোমরা এই ক্লাসটাতে খুব নতুন কিছু পাবে এবং একটা মেন যে আজকের ক্লাসের গুরুত্ব সেটা হচ্ছে প্রশ্ন। কেমন প্রশ্ন হয়, কি ধরনের প্রশ্ন হয়, কিভাবে সেগুলোকে ট্যাকেল করতে হয় হলে বসে, তার একটা হোলসাম আইডিয়া তোমরা এই ক্লাসটার মধ্যে পাবে এবং সেখান থেকে বুঝতে পারবে যে আমাদের পড়া কিভাবে উচিত। আমি চেষ্টা করব পড়ার মাধ্যমেই, কোশ্চেনের মাধ্যমেই সেখান থেকে কোন টপিক থেকে এসছে, কোন পার্ট থেকে কোশ্চেনটা এসছে সেটা বলে দেওয়ার। হ্যাঁ, এই সঙ্গে রিলেশনটা কি কোশ্চেনটার, এটা আরও কিভাবে হতে পারতো, আর কি কি অ্যান্সারগুলো কেন হলো না, কেন ঠিক হলো, এই পুরোটা নিয়ে সবাই স্টপ করছি। বলছি ওই কমেন্ট করার কথা, লাইভ করার কথা, এগুলো বলবো সব? এটা তো লাইভ হচ্ছে না, তাহলে বলো যদি ভালো লাগে। হ্যাঁ, ওইগুলো বলে দিচ্ছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ লাস্টে এটা নর্মালি বলবো, তাই তো? ঠিক আছে। তো আমি বলেইছি অর্থশাস্ত্র একটা বিশাল গুরুত্বপূর্ণ অংশ নেট এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে, মূলত নেটের ক্ষেত্রে বটেই। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো আজকে আমি সেইটা নিয়ে আলোচনা করব, তোমরা সবাই সাথে থেকো। আমি বিশেষত বলবো এই ক্লাসটা সবাই তোমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও জানতে পারে, যেহেতু ফ্রি ক্লাস। এবং অবশ্যই তোমাদের যা মতামত পুরোটা কমেন্টে জানিও এবং যেখানে যা ডাউট হবে সেটা কমেন্টে জানিও। চেষ্টা করব আমরা যতটা সলভ করা যায় একসাথে মিলে সলভ করা। চলো আমরা আজকে ক্লাসটা শুরু করছি। প্রথম প্রশ্ন, আমাদের প্রথম প্রশ্ন অনেকটা ওই অভিকথনম স্টাইলে, হেতু অভিকথনম রয়েছে। প্রথম প্রশ্নটা হচ্ছে অর্থশাস্ত্র রাজ্য শাসন বিষয়ৈব বর্ণনা অস্তি। অর্থশাস্ত্রতে শুধুমাত্র রাজ্য শাসন বিষয়ে বর্ণনা আছে, এরকম একটা হেতু বলা হচ্ছে। অভিকথনম কি? নিশান্ত প্রণিধি ইতি প্রকরণে পুরী নির্মাণ প্রণালী अस्ति। ঠিক আছে, নিশান্ত প্রণিধি যে প্রকরণ, সেখানে পুরী নির্মাণের প্রণালী আসছে। ঠিক আছে, পুরী মানে গৃহ বা রাজপুরী, এই নির্মাণ প্রণালীটা আসছে। তো এখানে আমাদের দেখতে হবে যে এই বিষয়টা কতটা এখানে ইম্পর্টেন্ট, যে নিশান্ত প্রণিধিতে কি পুরী নির্মাণ আছে। অবশ্যই এই পয়েন্টের দিক দিয়ে যদি যায়, তাহলে পুরী নির্মাণ প্রণালীর ব্যাপারটা নিশান্ত প্রণিধিতে অবশ্যই আছে। তো আমরা দেখব নিশান্ত প্রণালীতে পুরী নির্মাণ প্রণালী কিন্তু রয়েছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এখানটা পুরী নির্মাণ প্রণালী রয়েছে। এইবার তাহলে এইটা সত্য, এটা নিয়ে কোনো ডাউটই নেই। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো, এইখানে অটা সত্য, কিন্তু এই যে অর্থশাস্ত্রে শুধু রাজ্য শাসন বিষয়েই আলোচনা রয়েছে, এটা বলা যেতে পারে আংশিক সত্য আংশিক মিথ্যা। এটা পুরোপুরি যে সত্য তাও না, আবার পুরোপুরি যে মিথ্যা এটাও বলা যায় না। তাই এই অপশানটাকে, এই যে চারটে অপশানের মধ্যে ABCD, একটাই কি বলা হচ্ছে, হ ও অ উভয়েব সত্য। দুটো সত্য বলা যায়, আবার দুটোকে যদি কেউ বলে মিথ্যে, সেই পয়েন্টেও যায়। তো এই দুটো পয়েন্ট ওই জন্য খুব ডাউটফুল থেকে যাবে। একটা সত্য কনফার্ম আর একটা আংশিক সত্য। শুধু রাজ্য শাসন বিষয়ে আলোচনা হয়েছে এমন না, কিভাবে রাজ্য শাসনের সঙ্গে রিলেটেড বিষয়গুলো, যেমন রাজা কিভাবে শিক্ষা গ্রহণ করবে, পুরী কিভাবে নির্মাণ করবে, এভরিথিং। এবার কেউ যদি বলে এগুলো রাজ্য শাসনের বিষয় না, রাজ্য শাসন মানে শুধুমাত্র কিভাবে গভর্নেন্স চলবে, রাজ্যে কিভাবে কর নেব, এভরিথিং এইগুলো হবে, তাহলে সেই হিসাবে যদি ধরি তাহলে রাজ্য শাসনের বিষয় এগুলো নয়। কিন্তু রাজ্য শাসন করতে গেলে পুরী নির্মাণও লাগে, সেই হিসাবে এটা আন্ডারটেকিংয়ে পড়ে। সেই হিসাবে যদি বলি উভয় সত্যর দিকে যায়, কিন্তু আমার আরও দুটো অপশন আছে, সেগুলোকে দেখতে হবে। যে আর অর হ, এই হটা অয়ের উপযুক্ত কারণ কিনা। একটা বলা হচ্ছে উপযুক্ত কারণম, একটা অনুপযুক্ত কারণম। আমরা বিচার করি কি হবে। ব্যাপারটা হচ্ছে, যদি বলি যে নিশান্ত প্রণিধিতে পুরী নির্মাণ প্রণালী বিষয়ে আলোচনা হয়েছে নিশান্ত প্রণিধি প্রকরণে, সেই ক্ষেত্রে তার সঙ্গে রাজ্য শাসন তার হেতু হবে কি? কখনোই না। রাজ্য শাসন ব্যবস্থা, রাজ্য শাসনের বর্ণনা অর্থশাস্ত্রে আছে, এই বিষয়টা
পরিনির্মাণ প্রণালীর কখনো হেতু হতে পারে না, উল্টোটা হলেও হতে পারে। রাজ্য শাসনের হেতু কারণ রাজ্য শাসন একটা পরিনির্মাণ দিয়ে করা যায়, রিলেটেড বিষয়, কিন্তু পরিনির্মাণের হেতু রাজ্য শাসন এটা কখনোই হতে পারে না। তাই দেখতে একটু খটোমটো, এইখানটায় কোশ্চেনটা ট্রিক, অ্যান্সারটা হবে অনুপযুক্তম। বাকিগুলো সব কাটা হবে, বাকিগুলো সব কাটা হবে, বাদ যাবে, অ্যান্সার হবে শুধুমাত্র এই পার্টটা, অর্থাৎ এইটাই অনুপযুক্তম। উল্টো হলেও তাও ঠিক হতো, কিন্তু নিশান্ত প্রতিনিধি অর্থাৎ পরিনির্মাণ প্রণালীর কারণ রাজ্য শাসন, এই যুক্তিটা আনা যায় না এক্ষেত্রে অন্তত। তাই এইটার অ্যান্সার ডি হবে। পরেরটা আমরা যাচ্ছি, বলা হচ্ছে পঞ্চাঙ্গ মন্ত্রে সন্ধি। আমরা জানি আমাদের অর্থশাস্ত্রে মন্ত্র বিষয় আলোচনা, মন্ত্রণা বিষয় আলোচনার মধ্যে পঞ্চাঙ্গ মন্ত্র নিয়ে আলোচনা রয়েছে, ঠিক আছে। অর্থশাস্ত্রের একটা পার্ট, আমাদের যে বিনয়াধিকারিকম, আমাদের যেটা পাঠ্য প্রথম অধিকারক, সেই অধিকারকের মধ্যে আমরা কটা অধিকারণ জানি, কটা অধিকারক রয়েছে, 15টা রয়েছে, তার মধ্যে 18টা মানে প্রকরণ রয়েছে, 150টা অধ্যায় রয়েছে, এগুলো সব নিশ্চয়ই আমরা জানি, এটার পুনরালোচনার জায়গা আসে না। তার মধ্যে একটা অংশে যেটা আমাদের পাঠ্য বিনয়াধিকারকম প্রথম অংশটা, সেখান থেকে বলা হচ্ছে পঞ্চাঙ্গ মন্ত্রের মধ্যে কারা আছে। তো আমরা প্রথমেই জানি পঞ্চাঙ্গ বলতে 5টা অংশ রয়েছে, তার মধ্যে অপশানগুলো রয়েছে কর্মপদ্ধতি, দেশকাল বিভাগ, কার্যসিদ্ধি, সেবা। এর মধ্যে কোনটা আমাদের নিতে হবে, ঠিক আছে, আমরা পরপর যাচ্ছি। তো আমরা যদি দেখি 4-এ কি বলা হয়েছে, এ আর সি, অর্থাৎ কর্মপদ্ধতি আর কার্যসিদ্ধি। এবার বিষয়টা যদি আমরা দেখি তাহলে কি পাবো, যে পঞ্চাঙ্গের মধ্যে কার্যসিদ্ধি আসছে, এটা সত্যি, তাহলে সি দিয়ে যারা আছে তাদের একটা চান্স আছে, তার মানে 2 আর 4-এর চান্স আছে, কিন্তু এটাতেও সি নেই, এটাতেও সি নেই, তার মানে কার্যসিদ্ধি যেখানেই সেই অপশানগুলো অলরেডি কাটা, বাদ চলে গেল। পড়ে থাকলো শুধুমাত্র 2 আর 4, তার মানে এই সি এর সঙ্গে রিলেটেড নয়, একটা অপশান হতে পারে বি সি, আর একটা অপশান হতে পারে এসি, অর্থাৎ কার্যপদ্ধতি আর নয়তো দেশকাল বিভাগ। তাহলে আমি যদি খুব ভালো করে দেখি তাহলে দেখব কর্মপদ্ধতির কথা বলা নেই অপশানে, যেটা আলোচনা আছে পঞ্চাঙ্গ মন্ত্রের মধ্যে সেটা দেশকাল বিভাগ নিয়ে আলোচনা আছে, আর আছে কার্যসিদ্ধি নিয়ে, সেবা নেই। তাহলে বি আর সি কোথায় আছে, অপশান 2-তে, এটাই হবে রাইট, ঠিক আছে, এটাও কাটা চলে যাবে, এ কখনোই হবে না। তাহলে পঞ্চাঙ্গ যে মন্ত্র, তার মধ্যে একটা পার্ট হচ্ছে, মানে দুটো অংশ হচ্ছে, একটা হচ্ছে কার্যসিদ্ধি আর একটা হচ্ছে দেশকাল বিভাগ, 2-এ আছে সেটা, এটাই অ্যান্সার হবে। তাহলে আমাদের টেক্সটটাকে কিন্তু ভালো করে পড়তে হবে, আমরা যদি টেক্সট ভালো করে না পড়ি তাহলে বুঝতে পারবো না এই পঞ্চাঙ্গ মন্ত্র দেখে মনে হবে এটা কি অর্থশাস্ত্রের, না মন্ত্রসিদ্ধি অন্য জায়গায় আছে, এই মনুসংহিতা বা অন্যান্য জায়গায়, কিন্তু ব্যাপারটা নয়, এটা অর্থশাস্ত্রেরই কোয়েশ্চেন এবং পঞ্চাঙ্গ মন্ত্র নিয়ে অর্থশাস্ত্র ডিটেলসে আলোচনা করেছে। তার মধ্যে পঞ্চাঙ্গ মন্ত্রের মধ্যে দুটো মন্ত্রের পদ্ধতি হচ্ছে কার্যসিদ্ধি আর দেশকাল বিভাগ, এটা যেন আমাদের মাথায় থাকে। পরের কোশ্চেনে আমরা যাচ্ছি, এরপরে রয়েছে আবাপ মধ্যে কতি প্রকরণানি সন্তি। আবাপ আর তন্ত্র আমরা জানি যে মানে আমাদের এই অর্থশাস্ত্রের দুটো ভাগ, আবাপ আর তন্ত্র রয়েছে। তো আবাপ যে পার্টটা আবাপ নিয়ে আলোচনা হচ্ছে, আবাপটা নিয়ে আলোচনা করি আমরা তখনই যখন দেখি যে অর্থশাস্ত্র শুরু হলো, আমাদের পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যে কোনটা আবাপ। হ্যাঁ, তন্ত্রের মধ্যে 5টা অধিকরণ পড়ে, আবাপের মধ্যে 9টা অধিকরণ। এই 9টা অধিকরণের মধ্যে টোটাল কটা প্রকরণ আছে, 9টা অধিকরণে। তন্ত্র আবাপ দুটো ভাগ। তো আমরা যদি ঠিক করে টেক্সটটা পড়ি দেখব না 93, না 88, না 74, 84টা প্রকরণ নিয়েই এই আবাপ অংশটা তৈরি, এবং এটা আমাদের প্রথম দিকেই রয়েছে অর্থশাস্ত্রে। 84টা প্রকরণের কথা আমরা প্রথমেই উল্লেখ পাচ্ছি যেটা আবাগের মধ্যে। আর এটাকে যদি প্রকরণের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাই, 84টা প্রকরণটাকে চলে আসবো হচ্ছে 9, বাংলাতে 9, ইংরাজিতে 9, এটা হচ্ছে অধিকরণ হিসেবে গেলে, কি হিসেবে গেলে, অধিকরণ হিসেবে গেলে চলে যায় হচ্ছে 84টা প্রকরণ, 9টা অধিকরণ আবাপের মধ্যে আছে, ঠিক আছে। এটাও খুব ইজি কোশ্চেন, টেক্সট যদি একটু মন দিয়ে পড়ি আমাদের এটা মাথায় থাকার কথা। এরম টাইপের কোশ্চেন নেটে এবং সেটে এসেছে, এটা যেন আমরা মাথায় রাখি। এরপরের কোশ্চেনে আমরা যাব, কি বলা হচ্ছে, বাহুদান্ত শাস্ত্রে
ইতি পদে বাহুদন্তক পদস্য স্ত্রীকা। দারুণ কোয়েশ্চেন। আমরা জানি যে অর্থশাস্ত্রে অনেকের মত নেওয়া হয়েছে, কার কার, পিশুন, বিশালাক্ষ, তারপরে বাতব ব্যাধি, হ্যাঁ, বাহুদন্তক, এদের সবার মত নেওয়া হয়েছে না অর্থশাস্ত্রে। যখন শেষ পর্যন্ত ওনারা ডিসিশন নিচ্ছেন, আমাত্ম উৎপত্তি যে কি বলবো অধ্যায়টা, এটা হচ্ছে অষ্টম অধ্যায়। এই যে আমাদের প্রথম অধিকরণের অষ্টম অধ্যায়টা হচ্ছে আমাত্ম উৎপত্তি। এই আমাত্ম উৎপত্তিতে বিভিন্ন প্রাচীন যে শাস্ত্রকাররা রয়েছেন, অর্থশাস্ত্রকাররা রয়েছেন, তাদের মতগুলো বলেছেন। কে বলেছেন? কৌটিল্য বলেছেন, এবং শেষে নিজেই বলেছেন যে কে পারফেক্ট আমাত্ম হবে, শেষ পর্যন্ত বেস্ট আমাত্মটা কে, সেটা তিনি আলোচনা করেছেন। কিন্তু এই যে বাহুদন্ত, বাতব্যাধি, পিশুন, বিশালাক্ষ, এই প্রত্যেকের যে মতগুলো উল্লেখ করেছেন, এরা কে? এদের প্রত্যেকের আলাদা নাম আছে। পিশুনকে, বাহুদন্তকে, ব্যাতব্যাধিকে, হ্যাঁ, কৌনপদন্তকে, এইরকম সব আলোচনা রয়েছে। যেমন আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, বিশালাক্ষ শিবকে বলা হয়েছে, ঠিক আছে, ব্যাতব্যাধি কাউকে বলা হয়েছে, পিশুন কাউকে বলা হয়েছে, তার মধ্যে বাহুদন্তক হিসেবে এখানে বলার চেষ্টা করা হয়েছে ইন্দ্রকে। বাহুদন্ত মানে হচ্ছে ইন্দ্র, বাহুদন্তক মানে হচ্ছে ইন্দ্র, ঠিক আছে, দেবরাজ ইন্দ্র। সেই ইন্দ্র তার স্ত্রীকে, কোয়েশ্চেনটা ট্রিকি, খুবই সুন্দর ট্রিকি একটা কোয়েশ্চেন, বলা হচ্ছে বাহুদন্তক শাস্ত্রে ইতি পদে বাহুদন্তকস্য স্ত্রীকে। প্রথম কোয়েশ্চেনটা সহজ হতে পারতো বাহুদন্তককে, কিন্তু কোয়েশ্চেনটা আরও ট্রিকি করা হয়েছে, বলা হচ্ছে বাহুদন্তকের স্ত্রীকে। ইন্দ্রের স্ত্রীকে আমরা সবাই জানি, উমা কার স্ত্রী? আচ্ছা, দুর্গা কার স্ত্রী? উমা কার স্ত্রী? এরা সবাই, দুর্গা, উমা, পার্বতী, এরা কার স্ত্রী? এরা সবাই হচ্ছে শিবের স্ত্রী। তাহলে এটা সবাই অ্যান্সার হতো যদি বিশালাক্ষ দিত। কিন্তু কোশ্চেন কি এসছে? কোশ্চেন এসছে ইন্দ্রের স্ত্রী। ইন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে শচী। শচী হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা সবাই মাথায় রাখবেন যে বাহুদন্তক মানে ইন্দ্রকে বোঝায়, আর ইন্দ্রের স্ত্রী হচ্ছে শচী, ঠিক আছে। এটা হস্যি বানানো হতে পারে, শচী বানান অনেকে হস্যিও লেখে, হস্যিও হতে পারে, শচী হোক আর দীর্ঘী হোক, শচী হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। পরেরটা আমরা যাই। পরে বলা হচ্ছে ত্বয়া সপক্ষং পরপক্ষং চ বশীকরতি কোশদণ্ডাভ্যাম কস্য বিষয়ে অয়ং উক্তি। কি বলছে? ত্বয়া, তোমার দ্বারা, কি কি, স্বপক্ষ পরপক্ষ সবাই বশীকরত হয়, কিসের দ্বারা? কোষদণ্ডের দ্বারা। তোমার সেই কোষদণ্ডের দ্বারা স্বপক্ষ পরিপক্ষ বশীভূত হয়। কার সম্বন্ধে এটা বলা হচ্ছে? অপশান কে কে আছে? রাজা, রাজার কাছে কোষদণ্ড থাকে, রাজার দ্বারা বশীভূত হতে পারে। সেনা, সেনার কাছে দণ্ডের পাওয়ার না থাকলেও, কোষের পাওয়ার না থাকলেও সেনার মধ্যে পাওয়ার আছে, তাই সেনাকে অপশান একটা হতে পারে। বৈশ্যের কাছে কোষ তো থাকেই, কোষ তো টাকা, মানে কোষ বলতে এখানে অর্থ বোঝানোর চেষ্টা হচ্ছে। দণ্ড পাওয়ারও বৈশ্যর ক্ষেত্রে কিছুটা থাকে। বৈশ্যও নিজের নিজের যখন ব্যবসাটা করছে, তখন সে কাউকে কন্ট্রোল করতে পারে তার মতো। মন্ত্রীর মধ্যে রাজার, রাজার যা পাওয়ার, এটা তো মেনলি রাজার পাওয়ারই, রাজার মধ্যে ক্ষমতাগুলো থাকে, মন্ত্রীর মধ্যেও সেটা থাকতে পারে। কিন্তু এই যে স্বপক্ষ পরপক্ষকে বশীকরণ কে করতে পারে? সবার মনে হচ্ছে না কোশ্চেনটার অ্যান্সার হবে রাজা? সবার মনে হচ্ছে, যদি আমি দেখি সবাই বলবে রাজা, কিন্তু অ্যান্সার রাজা নয়। এইটাই ট্রিকি কোয়েশ্চেন, এই জন্য অর্থশাস্ত্রে সবাই ভুল করে আসে। এটা খুব সুন্দর একটা ট্রিকি কোয়েশ্চেন, যে কে এইভাবে কোষদণ্ড দিয়ে বশীভূত করে দিতে পারে, ঠিক আছে। অ্যান্সার হবে বৈশ্য। বৈশ্য সবসময় কোষদণ্ডের দ্বারা বশীভূত করে দিতে পারে অন্যকে, ঠিক আছে। এই কথাটা যেন সবার মাথায় থাকে। এটা কিন্তু অর্থশাস্ত্রে কোট আনকোট করা, একদম অর্থশাস্ত্রে কোট আনকোট করা কোশ্চেন, এটা অন্য কোথা থেকে তোলা না। দেখবেন কোষদণ্ডের দ্বারা স্বপক্ষ পরপক্ষে বশীকরণ করতে পারে সবসময় বৈশ্য, বাকিরা পারে না, ঠিক আছে। বাকিরা কেউ পারে না, শুধুমাত্র বৈশ্য পারে। এটা মাথায় রাখবেন। এটাও একটা খুব সুন্দর ট্রিকি কোয়েশ্চেন। নেটে এরকম কোয়েশ্চেন দেবে আর এরকম রাজা লিখে আপনারা ভুল করে আসবেন, এটা যেন মাথায় থাকে সবার। এরপরে আছে হর্ষেন ধ্বংসপ্রাপ্ত ক হস্তি। হর্ষের দ্বারা ইন্দ্রিয়জয় প্রকরণ যখন আমরা পড়বো, ইন্দ্রিয়জয় প্রকরণের ক্ষেত্রে সেটা সম্ভবত ইন্দ্রিয়জয় তৃতীয় প্রকরণ, বৃদ্ধ সংযোগের তৃতীয় প্রকরণ
আমাদের পাঠ্য রয়েছে ইন্দ্রিয়জয়, সেখানে কিসের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে রাজারা, কিসের দ্বারা রাজ্য লাভ করছে, একটা সুন্দর লিস্ট আছে, ছরকম মদ মোহ হর্ষ কাম ক্রোধ এরকম একটা লিস্ট আছে। সেখানে হর্ষের দ্বারা কারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এটা জানতে চেয়েছে। এটা কিন্তু এই ইন্দ্রিয়জয় থেকে প্রতিবার নেটে কোশ্চেন আসে, এটা যদি ভালো করে বুঝে নেয় কারুর কোনোদিন ভুল হবে না। ইন্দ্রিয় জয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে। ইন্দ্রিয় জয়টা জেনে নিই। ইন্দ্রিয় জয়ের ক্ষেত্রে তার মধ্যে একটা পার্ট হচ্ছে হর্ষ, হর্ষের দ্বারা কে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এই অরিসর বর্গ হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে হর্ষ। কি কি অরিসর বর্গ? কাম ক্রোধ মদ মোহ লোভ হর্ষ, এইগুলো হচ্ছে অরিসর বর্গ, শত্রু আমাদের। এই এদের দ্বারা কোনো রাজা ভালো রাজা হয়ে এগুলোর বশীভূত হয়ে শেষ পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, ঠিক আছে। ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। কি কি হতে পারে? এক আছে তালজঙ্গ রাজা, বাতাপি রাজা, অর্জুন রাজা, জনমেজ রাজা, বৃষ্ণিসংঘ রাজা। এর মধ্যে কে কে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল? আমরা যদি ঠিক করে ইন্দ্রিয়জয় প্রকরণটা পড়ি, তার মধ্যে দেখি, তাতে দেখব অরিসর বর্গের হর্ষের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বাতাপি আর বৃষ্ণিসংঘ। অপশান 4 বা ডি, এইটা হচ্ছে রাইট অপশান। বাতাপি আর বৃষ্ণিসংঘ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল হর্ষের দ্বারা। কিসের দ্বারা? হর্ষের দ্বারা, ঠিক আছে। আর বাকি তিনটে অপশান হচ্ছে ভুল, বাকিরা অন্য কিছুর দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, কিন্তু হর্ষের দ্বারা বাতাপি আর বৃষ্ণিসংঘ হয়েছিল। এটা যেন আমাদের সবার মাথায় থাকে। পরের কোশ্চেনে গেলাম। পরের কোশ্চেনে বলা হচ্ছে সঞ্চার ইতি শ্রেণিয়া গুপ্তচর, এটা গুপ্তচর হবে, এটা এই হবে, ঠিক আছে। গুপ্তচর অস্তি, সঞ্চার, সঞ্চার শ্রেণীর গুপ্তচর কারা? এদের মধ্যে কারা সঞ্চার শ্রেণীর গুপ্তচর? গুপ্তচরের দুটো ভাগ আছে, একটা একজন থেকে করে স্থায়ী, আর একটা সঞ্চরণশীল হয়, চলে বেড়ায়, ঠিক আছে। এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই যে এটাও একটা প্রকরণ আছে, গুপ্তচর প্রকরণ বা দূত প্রতিনিধি প্রকরণ, এরকম আলাদা প্রকরণ রয়েছে। সেখানে শেষের দিকে একটু আছে বিনয়াদি কার্যক্রম, মানে ওই 16, 15, 11, 13 এরকমের দিকে আছে হয়তো। সেখানে বলা হয়েছে সঞ্চার শ্রেণীর এক ধরনের গুপ্তচর আছে, তাদের অংশ কারা কারা? কাপটিক, সত্রী, তাপস ব্যঞ্জন না রসদ? তো আমরা যদি খুব ভালো করে পড়ি দেখব যে রসদ আর সত্রী এরা দুজনেই সঞ্চার শ্রেণীর গুপ্তচর। কি? সত্রী আর রসদ এরা দুজনেই সঞ্চার শ্রেণীর গুপ্তচর, অর্থাৎ বি আর ডি, অর্থাৎ 3 হবে অ্যান্সার। এই বি আর ডি যেখানে আছে এইটাই হবে অ্যান্সার, ঠিক আছে। এরপরে কোশ্চেনে আমরা যাচ্ছি। এই জায়গাগুলো থেকে নেটে বারবার কোশ্চেন আসে, আপনারা যদি ভালো করে ফলো করেন দেখবেন নেটে এই জায়গাগুলো থেকেই কোশ্চেন আসে, এইটা আমাদের মার্ক করার জায়গা। এরপরে হচ্ছে আচ্ছা, শকুন শাস্ত্রজ্ঞ অস্তি, শকুন শাস্ত্রে জ্ঞানী কে? কার শকুন শাস্ত্রের জ্ঞান থাকা দরকার? খুব সুন্দর কোশ্চেন এটা। কার থাকা দরকার? রাজার, পুরোহিতের, প্রধানমন্ত্রীর না দূতের? ঠিক আছে, কার শকুন শাস্ত্র বিষয়ে জ্ঞান থাকা দরকার? প্রাথমিকভাবে মনে হতেই পারে দূতের একটা জ্ঞান থাকা দরকার, কারণ কি হতে পারে এটা আইডিয়া করে সে চলবে। আবার রাজারও ভবিষ্যৎ সম্বন্ধে বা পরিবেশ সম্বন্ধে আইডিয়া। শকুন শাস্ত্র কনসেপ্টটাই হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ঘটনা দেখে ভবিষ্যৎ সম্বন্ধে আইডিয়া করা। যেমন আমরা একটা বলি যে যদি দেখি কি ঘরে ছোট ছোট পিঁপড়ে যদি একটা জায়গা থেকে আর একটা জায়গা যায়, পিঁপড়ে একটা বাসস্থান চেঞ্জ করে আর একটা যাচ্ছে, মানে আমরা বলি বৃষ্টি হবে, বলি না? এক শালিক দেখলে খারাপ দিন যাবে, বেড়াল কাটলে রাস্তা বের হলে হ্যাঁ খারাপ হতে পারে। এগুলো কুসংস্কার আমরা বলি, কারণ আমরা মনে করি এর সঙ্গে হয়তো যুক্তি নেই। আবার অনেকে এইগুলোর সঙ্গে বলি না, যে মনে করি এই যে খারাপ হবে, এই যে ভালো হবে, এই যে বৃষ্টি হবে। এই যে প্রাকৃতিক দৃশ্যগুলোকে বা প্রাণীর ঘটনাগুলোকে দেখে কি হতে পারে আইডিয়া করা, এইটাকেই বলা হয় প্রাচীনকালে শকুন শাস্ত্র, যারা এই ধরনের বিদ্যা রাখতেন। ঠিক আছে, এই বিষয়ে কে পণ্ডিতজ্ঞ হবে? তো এই বিষয়ে পণ্ডিতজ্ঞ হতে হবে সবসময় পুরোহিতকে। এটা অর্থশাস্ত্রের মত, কৌটিল্যের মত। কৌটিল্য মতে পুরোহিত শকুন শাস্ত্রজ্ঞ হবেন। ঠিক আছে, এইটা যেন আমাদের মাথায় থাকে। এটা বেশ একটু নতুন ডাটা উঠে আসা কোশ্চেন, এই জায়গাটা থেকে কোশ্চেন হয়নি, কিন্তু হবে না এরকম তো কথা নেই। তারপরে হচ্ছে নীতিবিদ নবান আমাত্যান কুর্বিত। নীতিবিদ নতুন আমাত্য করা উচিত।
নীতি যারা বিদ তাদেরকেই আমাত্য করা উচিত। এইটা কার মত? এই জায়গাটা আমরা সবসময় দেখব যে মানে মূলত এই আমাত্য উৎপত্তি পাঠটা থেকে এই জায়গাটা থেকে কোশ্চেন এটা এসছে। এটা হচ্ছে বৃদ্ধ সংযোগের অষ্টম অধ্যায় আমাত্য উৎপত্তি। এখানে বিভিন্ন জন, আগেও অলরেডি বলেছি যে বাহুদন্তকের জায়গাটা যখন এসেছিল, বিভিন্ন রকম লোক, বিভিন্ন রকম শাস্ত্রজ্ঞ তারা তাদের মত দিতে চায়, তারা তাদের মত দিচ্ছেন। ঠিক আছে, এর মধ্যে পিশুন হচ্ছে আমরা জানি যে আমাদের নারদ, তারপরে বিশালাক্ষ হচ্ছে শিব, বাহুদন্তী ইন্দ্র জেনে গেছি। বাতব্যাধি আমি একটা জায়গায় পেলাম, বাতব্যাধি সম্ভবত বাতব্যাধি আমাদের পরিচিত ইয়েকে বলা হচ্ছে কি বলে আমাদের মানে প্রাচীন নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাতব্যাধি এক্স্যাক্টলি কি আমি ভুলটা বলতে চাইছি না। বাতব্যাধি আর একজন রয়েছেন যিনি প্রাচীন শাস্ত্রজ্ঞ, এক্স্যাক্টলি আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আমি বলে দেবো তোমাদের। বাতব্যাধি রয়েছেন, পিশুন রয়েছেন, বাহুদন্তী রয়েছেন। নতুনদের মন্ত্রী করার কথা এদের মধ্যে কে বলেছেন? তো অ্যান্সারটা অবশ্যই হবে বাতব্যাধি বলেছেন। এই পার্টটা থেকে এত কোশ্চেন আসে না, ওই জন্য আমি দুটো কোশ্চেন করেছি এই জায়গাটা থেকে। এই জায়গাটা থেকে বহুবার কোশ্চেন এসছে, ভবিষ্যতেও আসছে, আসবেও আরও ভবিষ্যতে, এবারে নেটেও হয়তো থাকবে, দেখবেন। বাতব্যাধি বলেছিল নীতিবিদ নবান আমাত্যান কুর্বিত। ঠিক আছে, এটা এই জায়গাটা সবাই মাস্ট পড়ো, এই জায়গাটা কেউ মিস করো না, এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। আচ্ছা, বিনয়স্য ভেদস্থ, এইটা একটা সুন্দর জায়গা। এই যে আমরা বিনয়াধিকারিকাম পড়ছি, বিনয়াধিকারিক যে প্রথম অধিকরণ, সেই বিনয়টার ভেদ কি কি, বিনয়ের অংশ কোনগুলো, ঠিক আছে, এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। বিনয়ের ভেদটা তোমার কি বলবো প্রথমের দিকে নেই, একটু মাঝামাঝি দিকে এসে এই বিনয়াধিকারিকের মধ্যে আলোচনাতেই আছে। বিনয়ের ভেদ কি? বিনয় আসলে দুই প্রকার, কি কি? বিদ্যা, কৃতক, স্বাভাবিক, অরিসরবর্গ। তো প্রথমে বলে দিই, বিনয়ের ভাগ অরিসরবর্গ হবে না, ওটা কাটা। এই তিনটের মধ্যে কে হতে পারে? বিদ্যাও বিনয়ের ভাগ নয়, বিদ্যা আলাদা জিনিস আর বিনয় আলাদা জিনিস। বিনয় একটা কি বলবো বিদ্যার ফলে উদ্ভূত হওয়া এক অবস্থা। তো বিনয় দুটো ভাগে বিভক্ত, এক হচ্ছে স্বাভাবিক, এক হচ্ছে কৃতক। তাহলে সি আর বি বা বি আর সি, এই যে সি আর বি অপশান আছে, 3 হবে অ্যান্সার। কি হবে? 3 হবে অ্যান্সার, সি আর বি। ঠিক আছে, বিনয়ের ভেদ কৃতক আর স্বাভাবিক বা স্বাভাবিক আর কৃতক। এটা কিন্তু একটা কি বলবো, এই জায়গাটা থেকে কোশ্চেন আগে আসেনি, কিন্তু কোশ্চেন আসবে না এটা বলা যাবে না, এই জায়গাটা ওই জন্য ইম্পর্টেন্ট, এটা সবাই মাথায় রেখো। এরপরের কোশ্চেন, কৌটিল্যার্থ শাস্ত্রানুসারেণ কীদৃশ দণ্ড সর্বাধিক প্রজাম উদ্বেজয়তি। কৌটিল্য অর্থশাস্ত্রানুসারে কোন প্রকার দণ্ড প্রজাদের উৎপীড়ন করে? উদ্বেজয়তি, প্রজাদের জ্বালিয়ে মারে, এখনকার ভাষায় প্রজাদের কষ্ট দেয়, কোন দণ্ড? তো যথার্থ দণ্ড তো কষ্ট দিতে পারবে না, মৃদু দণ্ডটাও কষ্ট লাগবে না, পাষাণ দণ্ড মানে পাষাণের দ্বারা দণ্ড দেওয়া, হৃদয়হীনভাবে দণ্ড দেওয়া, সেটাতে এখানে মানে কৌটিল্য অর্থশাস্ত্র অনুযায়ী এটাও নয়। কৌটিল্য বলেছেন তীক্ষ্ণ দণ্ড, তীক্ষ্ণ দণ্ড সবসময় প্রজাদের উদ্বেজন করে, অর্থাৎ কষ্ট দান করে, প্রজারা কষ্ট পায় তীক্ষ্ণ দণ্ডের দ্বারা। ঠিক আছে, তাহলে তীক্ষ্ণ দণ্ড হচ্ছে অ্যান্সার। এই জায়গাটা থেকে আগেও কোশ্চেন এসছে, ভবিষ্যতে আসতে পারে, এই জন্য দিলাম। সেটা সম্ভবত এই জায়গাটা থেকে কোশ্চেন এসছিল। আচ্ছা, আমাত্যানাং শৌচাম অশৌচম জ্ঞানামর্থম কৌটিল্যেন উপধাসু ইয়া ন নির্দিষ্ট। কৌটিল্য যখন আমাত্য অর্থাৎ সচিব, আমাত্য মানে একটা কথা বলে দিই, আমাত্য মানে কৌটিল্য মতে সচিব, মন্ত্রী না, সচিব আলাদা মন্ত্রী আলাদা। ঠিক আছে, সচিব কৌটিল্য মতে আমাত্য, এটাও একটা কোয়েশ্চেন নেটে আসতেই পারে যে আমাত্য মানে কি। আমাত্য মানে কৌটিল্য মতে সচিব। ঠিক আছে, সচিব। তো এই আমাত্যদের বিভিন্ন রকম টেস্ট দিয়ে তবে রাজার কাছে নিয়ে আসা হতো। যে কেউ আমাত্য হতে পারে না, ঠিক আছে, যে কেউ আমাত্য হতে পারে না, আমাত্য হতে হবে তার কোয়ালিটি দিয়ে। তো এর মধ্যে আমাত্যের এই সব টেস্টগুলো নেওয়া হতো, কিন্তু কোয়েশ্চেনে বলা হয়েছে ন নির্দিষ্টা, নটাকে মার্ক করুন, এটাই হচ্ছে ট্রিক কোয়েশ্চেনে। কোন পরীক্ষাটা আমাত্যদের দিতে হবে না, কোন কোয়ালিটিটা নিয়ে বিবেচ্য থাকবে না, সেটা হচ্ছে
আমার তোদের টেস্ট করা হবে কাম আছে কিনা, প্রচুর জিনিসের প্রতি লোভ আছে কিনা, এটা ঠিকঠাক, এটা পরীক্ষার মধ্যে পড়বে, অর্থাৎ এটা অ্যান্সার হবে না, এটা কাটা যাবে। আমার তোদের এই টেস্টটা থাকবে। আমার তোদের ধর্ম বিষয়ে মত আছে কিনা, এই টেস্টটা থাকবে, অর্থাৎ এই পরীক্ষাটা থাকবে, অ্যান্সারের মধ্যে এটা হবে না। আমার তোদের অর্থ বিষয়ে লোভ আছে কিনা, এটাও টেস্ট করা হবে, কিন্তু আমার তোদের মোক্ষ বিষয়ে কি লোভ আছে কি নেই, এই বিষয়ে কোনো টেস্ট হবে না। মোক্ষ উপাদানিয়ে আমার তোদের যাদের করা হবে শৌচ জ্ঞানের জন্য কৌটিল্য বলেছেন মোক্ষ উপাদানিয়ে আমার তোদের জন্য সেটা নির্দিষ্ট নয়, অ্যান্সার হবে মোক্ষ উপধা সি আমার তোদের ক্ষেত্রে, ঠিক আছে। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন নেটের জন্য। এরপরে কি বলছে, দণ্ড নীতে অপর নাম কি? দণ্ডনীতির অপর নাম কি? আয়ুর্বেদ, তর্কশাস্ত্র, জৈমিনীয় মীমাংসা শাস্ত্র না কৌটিল্য অর্থশাস্ত্র? এটা অত ভাবারই দরকার নেই, চোখ বুঝে কৌটিল্য অর্থশাস্ত্র। এটা খুব ইজি কোয়েশ্চেন, কিন্তু গুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দণ্ডনীতির অপর নাম কি? দণ্ডনীতি মানে কৌটিল্যের অর্থশাস্ত্র। এত হাতি ঘোড়া এখানে কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা বেশ ভালো কোয়েশ্চেন। বিনয় কৌটিল্য অর্থশাস্ত্রে কস্য মূলং নির্দিষ্ট? কৌটিল্য অর্থশাস্ত্র মতে বিনয় কার মূল হিসেবে রয়েছে? কিসের মূল হচ্ছে বিনয়, ঠিক আছে। কিসের মূল হচ্ছে বিনয়? বিনয়টা কার মূলে রয়েছে? ধর্মের মূলে, শীলের মূলে, অর্থের মূলে না রাজার মূলে? রাজার মূলে বিনয় নেই, রাজাকে বিনয় লাভ করতে হয়, কিন্তু রাজার মূলে নেই। অর্থের মূলেও বিনয় লাগে না, অর্থ রোজগারের জন্যই যে বিনয় লাগবে সবসময় তা না, সব ক্ষেত্রেই সব লাগে, কিন্তু কৌটিল্যের মতে অর্থের মূলে নেই, কৌটিল্যের মতে ধর্মের মূলেও নেই, শীল হচ্ছে বিনয়ের মূল। কি? কৌটিল্যের মতে শীল হচ্ছে বিনয়ের মূল, ঠিক আছে। এরপরে কোশ্চেন আমরা যাচ্ছি। বিনয়েন ধর্মং চ রাজা প্রস্থাপয়তি ইত্যস্য তাৎপর্যম কি? বিনয়ের দ্বারা ধর্ম, বিনয়েন ধর্মং চ, বিনয় এবং ধর্মের দ্বারা রাজা প্রস্থাপিত করেন। হ্যাঁ, ইত্যস্য তাৎপর্যম কি? এই বিনয় ও ধর্মের যারা রাজা প্রস্থাপিত করেন এর তাৎপর্যটা কি? কি বলতে চাইছে? এর দ্বারা কি বোঝানোর চেষ্টা হচ্ছে? রাজা বিনয়না রাজ্যং স্থায়িত্বং প্রাপ্নতি, রাজার বিনয়ের দ্বারা রাজ্যকে স্থাপন করেন, স্থায়িত্ব করেন। রাজা ধর্ম প্রচারয়তি, রাজা ধর্মের প্রচার করেন। রাজা প্রজা জনানাং পালনং করতি, রাজা প্রজাদেরকে পালন করেন। না রাজা আত্মসুখম সাধয়তি, বা বিনয়ের দ্বারা রাজা নিজের সুখ নিয়ে আসেন, সুখ পাওয়ার চেষ্টা করেন। তো এটা কখনোই হবে না বিনয়ের দ্বারা আত্মসুখ থাকবে, রাজার কখনোই আত্মসুখ বিষয় এখানে আলোচনা করবে না। তাহলে এবিসি এর মধ্যে কিছু একটা হবে, ঠিক আছে। প্রজাদের ধর্ম, বিনয়ের দ্বারা কি রাজা প্রজাদের মধ্যে ধর্ম প্রচার করেন? না বিনয়ের দ্বারা ধর্ম প্রচার করেন না, এটাও যাবে না। তাহলে ডাউট আছে, প্রজাজনের পালন করেন, রাজ্যের স্থায়িত্ব করেন এই বিনয়ের এবং ধর্মের দ্বারা। আচ্ছা, বিনয়ের এবং ধর্মের দ্বারা রাজা প্রজার পালন এখানে করলেও মূল যে কথাটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে বিনয়ের দ্বারা রাজ্যের স্থায়িত্ব প্রাপ্ত হয়। বিনয়টা যদি রাজার ঠিকঠাক হয় তাহলে রাজ্যের স্থায়িত্ব প্রাপ্ত হয়, বিনয়ের দ্বারা রাজা স্থায়িত্ব করেন রাজ্যে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা নেটের ক্ষেত্রে, খুব বেসিক জায়গা, কিন্তু একটু ভেবে দেখার জায়গা। বেসিক ভেবে দেখার কেন? এটা প্রথমেই থাকে, আমরা ওভারলুক করে যাই, খুব একটা পড়ি না, টেক্সট পড়তে শুরু করে দিই। কিন্তু বিনয়ের যে গুরুত্বটা কি যখন আলোচনা করবো, যখন টেক্সটটা ভালো করে শেষের দিকে পড়বো, পুরোটা পড়বো, তখন বুঝবো বিনয়ের দ্বারা রাজ্যকে স্থায়ী করার কথা বারবার কৌটিল্য বলছেন। বিনয়ের দ্বারা এই যে বিনয়াধিকারকম প্রথমে কেন? রাজার কাজই তো হচ্ছে রাজ্যকে চালানো, রাজ্যকে স্থায়ী করার জন্য রাজাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই বিনয় আর ধর্মের দ্বারা রাজ্যকে স্থায়ীকরণ করতে হবে, এইটাই হচ্ছে বিষয়। এরপরে বলা হচ্ছে বিনয়াধিকারীকে ধর্ম কিমর্থং নির্দিষ্ট। বিনয়াধিকারী যে কারকটা আছে সেখানে ধর্ম কি হিসেবে, ধর্ম শব্দটা দিয়ে কি বোঝাতে চেয়েছে, ধর্ম কি অর্থে প্রযুক্ত হয়েছে? রাজ্য বিস্তার অর্থে, যুদ্ধের জন্য, ধন সংগ্রহের জন্য, প্রজা জনানাং পরিপালনায়, এই চারটে অপশানের মধ্যে। তো অর্থশাস্ত্র সবসময় কিসের শাস্ত্র? রাজ্য পরিচালনা, রাজ্য শাসন শাস্ত্র। তাহলে এইখানে এই রাজার ধর্ম হবে, রাজার কাজ হবে সবসময় যুদ্ধ করা নয়, যুদ্ধটা লাস্ট অপশান। তাহলে যুদ্ধ কখনোই রাজার ধর্ম হতে পারে না। রাজার ধর্ম যখন যুদ্ধ হবে, যখন আর কোনো অপশান থাকছে না,
কি কি আছে আমাদের? সাম, দান, ভেদ, দণ্ড। এই চারটে ফেল হয়ে গেলে তখন রাজা যুদ্ধের দিকে যাবে। ঠিক আছে। তারপরে কি? ধন সংগ্রহের জন্য রাজা নিজের টাকা বাড়াবে, ব্যাংক ব্যালেন্স। যদিও এখনকার অবস্থা অন্য, আমাদের বর্তমান পলিটিক্স দেখলে অন্যরকম মনে হয়, মানে দলমত নির্বিশেষে এটাই হয়ে যাচ্ছে, ধীরে ধীরে এই দিকে যাচ্ছে সবাই। তো সেইটা কখনোই হতে পারে না। ধন সংগ্রহের জন্য রাজার বিনয়াধিকারীকের ধর্ম বলা হয়নি, সেটাও বাদ যাবে। তাহলে বাকি থাকে রাজ্য বিস্তারের আর প্রজার পরিপালন। আসলে রাজ্য বিস্তার তখনই ঠিকঠাক করতে পারবে যখন রাজা নিজের রাজ্যের প্রজাদের পরিপালন ঠিকমতো করতে পারবেন। তার মানে এখানে ধর্ম বলতে আসলে প্রজাদের পরিপালনকেই বলা হচ্ছে, এইটাই হবে অ্যান্সার। ঠিক আছে, প্রজার পরিপালন হচ্ছে মেন কাজ। ঠিক আছে, রাজ্য বিস্তার, প্রজা পরিচালনের পর বিনয়াধিকারীকে ধর্ম বলতে বারবার কৌটিল্য প্রজাদের পরিপালনের কথাই বলেছেন। প্রজারাই মূল টার্গেট কৌটিল্যের। ঠিক আছে, এটা যেন আমরা গুলিয়ে না ফেলি, এগুলো সব গুলিয়ে ফেলা ট্রিকি কোয়েশ্চেন। আচ্ছা, বিনয়েন ও শিক্ষা সম্পদ্যতে ইত্রত্ব শিক্ষা কস্য মূলং ভবতি। বিনয়ের দ্বারা শিক্ষা সম্পন্ন হয়, বিনয় না থাকলে শিক্ষা সম্পন্ন হয়। এখানে শিক্ষা কার মূল? শিক্ষা কস্য মূলং ভবতি, শিক্ষা কার মূল? শিক্ষা কার মূল কারণ, কার হেতু হিসেবে শিক্ষা আছে? ধর্মের, রাজধর্মের, শীলের, না রাজ ব্যবস্থা? রাজ ব্যবস্থার কখনোই হতে পারে না, রাজধর্মের মূলেও হবে না, ধর্মের হবে না শীলের হবে, এটা একটা ডাউটের জায়গা হচ্ছে। তো এইখানে সবসময় বিনয়াধিকারীকে শীলের একটা গুরুত্ব আছে। শীল, শীল, শীল কি দেখা যাবে পরের কোশ্চেনে আমরা পাবো, শীল জিনিসটা কি। ঠিক আছে, শিক্ষা কার মূল? শিক্ষা শীলের মূল। বিনয়ের দ্বারা যে শিক্ষাটা আমরা পাচ্ছি, শিক্ষা সম্পন্ন হচ্ছে, বিনয় দিয়ে কমপ্লিট হচ্ছে বিনয়ের দ্বারা, সেটা হচ্ছে শিক্ষা বেসিক। এই শিক্ষা কার মূল? শিক্ষা কার মূলে আছে? শীলের মূলে আছে। ঠিক আছে, শিক্ষা সবসময় শীলের মূলে আছে, এরকম বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, পরের কোশ্চেনে যাব আমরা। কৌটিল্যীয় অর্থশাস্ত্রে বিনয় কিং প্রোৎসাহতি। কৌটিল্যের অর্থশাস্ত্রে বিনয় কি কাকে প্রোৎসাহ দেয়, কাকে বাড়ায়? ঠিক আছে, কৌটিল্য অর্থশাস্ত্রে বিনয় কাকে বাড়ায়? ঠিক আছে, অনুশাসনং শিষ্টাচারং রাজ্য বিস্তারং ধন সঞ্চয়ম রাজসুখম। বিনয়ের দ্বারা কি 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 উৎসাহিত হয়? বিনয়ের দ্বারা কি বাড়তে চায়? রাজসুখ বাড়াতে চায় কেউ বিনয় গ্রহণ করার পর? কখনোই নয়। ধন সঞ্চয় করতে চায়? কখনোই নয়। রাজ্যের বিস্তারই শুধু করতে চায়? আগে বলেছি রাজ্য বিস্তার মেন টার্গেট নয়। মেন টার্গেট কি? অনুশাসন বা শিষ্টাচার, এইটা মাথায় রাখবো সবাই। আসলে শিষ্টাচার বা অনুশাসনের দ্বারাই বাকি সব কাজ হবে, রাজ্য বিস্তার হবে। যদি কোনো, আমরা জানি না পাশের দেশের রাজা খুব ভালো রাজ্য, আমরা বলি না ওই স্টেটটা খুব ভালো, ওয়েস্ট, মানে ধর ভারতবর্ষে আমরা উদাহরণ দিচ্ছি, দেখা যাচ্ছে যে সাউথ ইন্ডিয়া খুব ভালো, খুব ভালো রাজ্যটা চলছে, সব চাকরি বাকরি প্রচুর, প্রচুর ইন্ডাস্ট্রি আছে, প্রচুর মানুষ ট্যুর করতে আসে, ওদের প্রাচীন মন্দির মসজিদ ধর্ম সব মিলেমিশে আছে, সব দিক দিয়ে রাজ্যটা খুব সুন্দর আছে। তখন তার মানে রাজ্য পরিচালন, অনুশাসন বা শিষ্টাচারটা ঠিকঠাক হলে তবেই না রাজ্য বিস্তার করা যায়, তবেই না সবাই তাকে ভালো বলে। তাহলে কৌটিল্য অর্থশাস্ত্রে বিনয় কাকে উৎসাহ দেয়? অনুশাসনকে, সঠিকভাবে রাজ্য পরিচালনাকে, এবং শিষ্টাচারকে। এটা কিন্তু ট্রিকি কোয়েশ্চেন, এগুলো সব ট্রিকি কোয়েশ্চেন। ধর্মস্য পালনং বিনয়াধিকারীকে রাজ্ঞ কিমর্থং সূচিতাম। ধর্মের যে পালন হবে বিনয়াধিকারীকে রাজা কেন সেটাকে সূচিত করে যাচ্ছে? ধর্মস্য পালনং বিনয়াধিকারীকে রাজ্ঞ কিমর্থং সূচিতাম, কি অর্থে সূচিত করছে ধর্মের পালনকে বিনয়াধিকারীকে? বলা হচ্ছে রাজ্যস্য স্থিরতায় কোশ বৃদ্ধায় প্রজা সুখায় শিক্ষা বিস্তারায়। আচ্ছা, ধর্মের পালন প্রধানত শিক্ষা বিস্তারের জন্য, রাজার অন্তত কাজ শিক্ষা বিস্তারের জন্য, ধর্মের পালন নয়। রাজা এক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট নয়, এর থেকে আরও ইম্পর্টেন্ট রাজার কাজ আছে। প্রজার সুখ, সব প্রজার সুখে থাকতে পারবে না, কোনো রাজ্যেই প্রায় হয় না, তাহলে এটাও প্রাইমারি নয়। কোষ বৃদ্ধি, অর্থ বৃদ্ধি করা, এটাই রাজার মূল অর্থ, ধর্মের পালন সেটাও নয়। কি? রাজ্যের যাতে স্থিতি হয়, রাজ্যের স্থিতি মানে হচ্ছে রাজ্যটা ঠিকভাবে চলে, রাজ্যটাকে পরিপালনটা যেন আমরা ঠিকভাবে করতে পারি। এই কথাটা আমাদের খুব মাথায় রাখতে হবে। মানে এই কোয়েশ্চেনগুলো ট্রিকি কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো সব কটা ট্রিকি কোয়েশ্চেন, এই ট্রিকটাকে আমাদের
ঠিক করে খেলতে হবে, ঠিক আছে? এই ট্রিকি কোয়েশ্চেনগুলোতে গুলিয়ে ফেললেই গেলাম। এগুলো সব কনসেপচুয়াল কোয়েশ্চেন, কনসেপচুয়ালের মধ্যে ট্রিক ঘোরানো আছে, ঠিক আছে? কনসেপচুয়ালের মধ্যে ট্রিক ঘোরানো আছে, এগুলো সব কনসেপচুয়াল কোয়েশ্চেন। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে বাকি অ্যান্সার বেরিয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে যে এখানে ধর্মের পালন বিনয়াধিকারীকে কিসের জন্য দিচ্ছে? কোষ অর্থ বাড়ানোর জন্য, প্রজা সুখের জন্য, না শিক্ষা? রাজার তো এগুলো সেকেন্ডারি ডিউটি, সেকেন্ডারি ডিউটি। রাজার প্রাথমিক ডিউটি এগুলো না। ফার্স্ট ডিউটি কি? ফার্স্ট ডিউটিটা হচ্ছে রাজ্য পরিপালন, এইটাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, তাই তো? ফার্স্ট প্রায়োরিটি কি? এইটা রাজ্যের স্থিরতা নিয়ে আসা। এগুলো সব কনসেপচুয়াল কোশ্চেন। আর কি? বিনয় শীলস্য মূলম, বিনয় শীলের মূল। ইত্যুক্তম তত্র শীলম কিম দর্শয়তি, শীলের দ্বারা কি বোঝানো হচ্ছে? বিনয় তো শীলের মূল, তো শীলকে আমি আগেই বলেছি শীল নিয়ে আলোচনা একটা কোশ্চেন আসবে, 20 নম্বর কোশ্চেন দেখুন। শীল বলতে কি বলা হচ্ছে? শীল কুলশীলও বলা না, অজ্ঞাত কুলশীলস্য ন গৃহম দেয়তি, মানে অজ্ঞাত কুলশীল পরিচয়হীনকে বাড়িতে থাকতে দিও না, এরকম বলা হয়। তো শীলটা কি? কুল তো বংশ, শীলটা কি? শীল মানে কি প্রজার শাসন? শীল মানে কি ব্যক্তিগত আচরণ? শীল মানে কি ধর্মের পালন? শীল মানে কি রাজ্য ব্যবস্থা? একটু সাধারণ জ্ঞান থাকলে এই কোয়েশ্চেনটা মানে ধর্মশাস্ত্র পড়তে হবে না, অর্থশাস্ত্রও পড়তে হবে না। শীল মানে রাজ্য ব্যবস্থা হতে পারে না, শীল মানে ধর্ম পালন হতে পারে না, শীল মানে প্রজা শাসন হতে পারে না, শীল মানে হতে পারে ব্যক্তিগত আচরণ। একটা মানুষ আমার সামনে দাঁড়িয়ে কথা যখন বলছে বা পরিচয় ঘটছে বা কারুর সঙ্গে কারুর কথোপকথন হচ্ছে, প্রথম পরিচয় ঘটছে, এই যে তার ব্যক্তিগত যে আচরণ, সে কিভাবে কথা বলছে, কিভাবে মিশছে, তার অঙ্গভঙ্গি কেমন, এই পুরোটাই তার ব্যক্তিগত আচরণের মধ্যে পড়ে। এবং প্রত্যেকটা ব্যক্তির শীলের স্টাইল আলাদা। একটা মিনিমাম এথিকেট বা ভদ্রতা থাকে যে আমার থেকে যে বয়স্ক লোক বা অচেনা লোক তাকে আমি হট করে তুই ডেকে বলবো না, হ্যাঁ, মিনিমাম সম্মান দেবো, বয়স্ক হলেও তাকে বসার জায়গা দেবো, এই ধরনের যে বিষয়গুলো, এইগুলোই তো ব্যক্তিগত আচরণ, এইগুলোই শীল। শীল মানে হচ্ছে ব্যক্তিগত আচরণ, ঠিক আছে? শীল কথাটার মানেই হচ্ছে ব্যক্তিগত আচরণ, ঠিক আছে? মানে অর্থশাস্ত্র পড়লে জীবনের জ্ঞান হয়, অর্থশাস্ত্র হচ্ছে জীবনের শাস্ত্র। এইটা মানে এই জন্যই আমাদের সিলেবাসে অ্যাড করা, যে শুধু থিওরি বই পড়ে মুখস্থ করবো না, জীবনে চলবো কি করে সেই বিষয়ে জ্ঞান দিচ্ছে অর্থশাস্ত্র। এরপরে আমাদের নেটের যে নতুন কোয়েশ্চেন টাইপটা আসছে, যে প্যারা তুলে দিচ্ছে, প্যারাগ্রাফ তুলে দিচ্ছে, দিয়ে কোয়েশ্চেন করছে, আমরা সেই পার্টটাতে চলে এসেছি অলরেডি, ঠিক আছে? আগের পর্যন্ত আমাদের বিভিন্ন রকম কোয়েশ্চেন ছিল, এইবার আমরা আসবো সেই পার্টে। একটা বড় প্যারাগ্রাফ আছে, খুব বড় না, মোটামুটি অর্থশাস্ত্রের টেক্সট থেকেই তোলা, সেটাই চলা হচ্ছে যে বিনয় শীলস্য মূলম, বিনয় শীলের মূল। শীলের মূলকে বিনয়। শীলং ধর্মস্য মূলম, শীল আবার কি? ধর্মের মূল। ধর্ম সর্বেষাং প্রজানাম পরিপালনম করতি, সকল প্রজাকে পরিপালন কে করে? প্রজা পরিপালন করে হচ্ছে ধর্ম। যত্র বিনয়ং ধর্মং চ রাজা প্রস্থাপয়তি, এগুলো দিয়েই কোশ্চেন এসেছিল একটু আগে। যেখানে বিনয় ধর্ম এবং বিনয় ধর্মকে রাজা প্রস্থাপন করেন, স্থাপন করেন ঠিক মতো, তত্র রাজ্য স্থায়িত্বং প্রাপ্নতি। এই কোশ্চেনটা তো অলরেডি করেছি, যে কখন রাজা স্থায়িত্ব প্রাপ্নতি হয়? যখন বিনয় ধর্মচং প্রস্থাপয়তি করেন, তখন রাজ্যে স্থায়িত্ব প্রাপ্ত হয়। বিনয়ন চ শিক্ষা সম্পদ্যতে, বিনয়ের দ্বারাই শিক্ষা কমপ্লিট হয়, পুরোটা যায়। শিক্ষায়া চ রাজধর্ম সম্পদ্যতে, বিনয় দিয়ে শিক্ষা কমপ্লিট হয়। আর বিনয়ের যে মূল, বিনয় কার মূল? শীলের মূল। শীল ধর্মের মূল। প্রত্যেকটা কানেক্ট করতে করতে আমরা যাই, তার উল্টো দিক দিয়ে যাই। ধর্মের দ্বারা কি হয়? প্রজাদের পরিপালন। এই ধর্ম কিসের মানে ধর্মের মূলটা কি? ধর্মের মূল হচ্ছে শীল। আর শীল কার ওপরে? শীল বিনয়ের ওপরে টিকে আছে। তাহলে বিনয় শীল ধর্ম পরপর যাচ্ছে একটার পর একটা। বিনয় হচ্ছে শীলের মূল। শীলটা কি? শীল হচ্ছে ধর্মের মূল। আর ধর্ম কিসের জন্য জানা উচিত? প্রজা পরিপালন কিভাবে করব সেটার জন্য ধর্মকে জানা উচিত। বিনয়াধিকারিকং কৌটিল্য অর্থশাস্ত্রে রাজ্য প্রশাসনস্য মহত্বপূর্ণ অংশ অস্তি। বিনয়ং রাজ্যে শিষ্টাচারং অনুশাসনং চ প্রোৎসাহতি। যদি বিনয় ঠিক মতো চলে তাহলে সেই রাজ্যে শিষ্টাচার অনুশাসন
কে প্রোৎসাহন দেওয়া হয়, বাড়ানো যায়। হ্যাঁ, রাজা বিনয়েন শিক্ষায়া আধারং স্থাপয়তি, রাজা বিনয়ের দ্বারা শিক্ষার আধার স্থাপন করেন। বিনয়ের দ্বারা কি করেন? শিক্ষার আধার স্থাপন করেন। ধর্মস্য পালনং সুনিশ্চিতং চ করতি, ধর্মের পালন ও সুনিশ্চিত করেন। অত্র বিনয়ং রাজ ব্যবস্থায়া আধারভূতং তত্ত্বং রূপেণ বিবেচিত, এখানে বিনয় রাজ ব্যবস্থার আধারভূত তত্ত্ব রূপে বিবেচিত। বিনয় কার? রাজ ব্যবস্থার আধারভূত তত্ত্ব হিসেবে বিবেচিত হয়েছে। এই হচ্ছে পুরো প্যারাগ্রাফটা, গোটা পুরোটাই ওই শীল কুল বিদ্যা শিক্ষা এই বিষয় নিয়ে, বিনয় নিয়ে। ঠিক আছে, এই নিয়ে প্যারাগ্রাফটা। কি বলছে কোয়েশ্চেনটা কি আছে? কৌটিল্য অর্থশাস্ত্রে বিনয় কস্য মূলং ইত্যুক্তম, কৌটিল্যে অর্থশাস্ত্রে বিনয় কার মূল রূপে বলা হয়েছে। আমরা এখানে যাই, বিনয় শীলস্য মূলাম, তাহলে ধর্মস্য শীলস্য শিক্ষায়া শীলস্য মূলাম, এখানে প্রথমেই প্রথম অ্যান্সারটা পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার বি, বি হবে অ্যান্সার। পরের কোশ্চেনে যাই, টেক্সট আর পড়লাম না, কোশ্চেনে যাই। ধর্ম সর্বেষাং প্রজানাম পরিপালনম করতি ইত্যস্য তাৎপর্যম কিম, ধর্ম সর্বদা প্রজাদের পরিপালন করে। এই যে বলা হয়েছে ধর্ম সর্বেষাং প্রজানাম পরিপালনম করতি, ধর্ম কিভাবে সর্বদা রাজার পরিপালন করে এটা আমাদের জানতে হবে। কি বলছে? ধর্ম, এর তাৎপর্য কি? এর তাৎপর্য কি এই, ধর্মস্য পালনম রাজ্য কর্তব্য, ধর্মের পালনই হলো রাজার কর্তব্য। বা এর তাৎপর্য এই, ধর্ম রাজ্যে স্থায়িত্বং সুনিশ্চিতং করতি, ধর্ম রাজ্যের স্থায়িত্ব এবং সুনিশ্চিত করে, রাজ্যকে স্থায়ী এবং সুনিশ্চিত করে। নাকি এই রাজ্যে ধর্ম প্রজাজনানাং রক্ষণং করতি, নাকি ধর্ম রাজ্যের প্রজাজনকে রক্ষা করে। নাকি এই ধর্মস্য প্রচারও রাজ্যে প্রমুখ অস্তি, ধর্মের প্রচারই রাজ্যের প্রমুখ কাজ। কোশ্চেন কি ছিল? ধর্ম সর্বেষাং প্রজানাং পরিপালনাং করতি। ঠিক আছে, তার মানে প্রজাদের যে পরিপালন করে সব প্রজাদের, সেই ধর্ম। এর সঙ্গে রিলেটেড অপশন কোথায়? ধর্ম প্রজাজনানাং রক্ষণাং করতি, এই যে প্রজার পরিপালনম, এই প্রথমটাতে রাজার কর্তব্য বলছে, এটা হতে পারে না, রাজার কর্তব্য জানতে চাইনি। প্রচার, ধর্মের প্রচারের কথাও বলেনি, রাজ্যের স্থায়িত্বের কথাও বলেনি, শুধু বলেছে প্রজার পরিপালন। একমাত্র প্রজা রিলেটেড জায়গা অপশান সি আছে, তাই অপশান সি হবে অ্যান্সার, ধর্ম প্রজা জনানাং রক্ষণাং করে। এই কোশ্চেনটা ট্রিকি কোশ্চেন, কারণ ডিরেক্ট এখানে কোথাও পাবো না, কিন্তু আছে, যায়নি, বাদ যায়নি, আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে কৌটিল্য অর্থশাস্ত্রে বিনয়স্য ফলম কিমুচ্যতে, কৌটিল্য অর্থশাস্ত্রে বিনয়ের ফল রূপে কাকে বলা হয়েছে? বিনয় গ্রহণ করলে তার ফল কি হতে পারে, বিনয়ের ফলে মানুষের কি হতে পারে, সেটাই বলা হচ্ছে। কৌটিল্য অর্থশাস্ত্রে বিনয়স্য ফলম কিমুচ্যতে, বিনয়ের ফল কি? কি শিক্ষার সম্পাদন, অর্থের সঞ্চয়, ধর্মস্য ত্যাগ, রাজ্য বিনাশ। এটা কিন্তু সোজা কোশ্চেন। যদি কেউ ঠিকঠাকভাবে বিনয় গ্রহণ করে, শীল যুক্ত হয়, বিনয় যুক্ত হয়, ধর্মযুক্ত হয়, তাহলে সে কখনোই রাজ্যের বিনাশ চাইবে না, তাহলে এটা হবে না। ধর্মকেও ত্যাগ করে যাবে না, এটাও হবে না। অর্থের সঞ্চয়ের কথাই শুধু ভাববে না, কারণ তার মধ্যে বিনয় আছে, প্রজাদের কথা ভাববে। তার বিনয়ের ফল হবে শিক্ষা, সে ঠিকঠাকভাবে সম্পাদন করবে, অর্থাৎ প্রকৃত শিক্ষিত হয়ে ওঠার চেষ্টা করবে, আরও কমপ্লিট করার দিকে যাবে শিক্ষাকে। এটা একটু ভাবলে খুব কঠিন ছিল না। এরপরের কোয়েশ্চেনে কি বলা হচ্ছে 24 নম্বর, বিনয়ন চ শিক্ষা সম্পাদ্যতে ইত্যস্য মুখ্যং অভিপ্রায় কি? কি বলা হচ্ছে না, বিনয় চ শিক্ষা সম্পাদ্যতে, আগের কোয়েশ্চেনেই আমরা বললাম যে এই যে শিক্ষা সম্পাদনম বিনয়স্য ফলম কিমুচ্যতে শিক্ষা সম্পাদনম। তো পরের কোশ্চেনে বলছে বিনয়ন চ শিক্ষা সম্পাদ্যতে, এই লাইনটা দেখুন এইখানে আছে, বিনয়ন চ শিক্ষা সম্পাদ্যতে, এর মুখ্য অভিপ্রায় কি, এর দ্বারা কি বোঝানোর চেষ্টা করা হয়েছে? ঠিক আছে, এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে শিক্ষায় রাজ্যং সুরক্ষিতং ভবতি, না বিনয় শিক্ষায় আধার ভবতি, নাকি ধর্ম শিক্ষা ফলমস্তি, বা শিক্ষা রাজ্যস্য নাশং করতি। শিক্ষা রাজ্যের নাশ করতে পারে, এটা কোনোদিনই অ্যান্সার হবে না, কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা,
শিক্ষায় রাজ্যং সুরক্ষিত অস্তি, শিক্ষায় আধারও ভবতি, বিনয় শিক্ষায় আধার ভবতি, আর ধর্ম শিক্ষায় ফলম অস্তি। এই তিনটের মধ্যে হবে, মানে এ বি সি এর মধ্যে ঘোরাঘুরি হবে। তো বিনয়েন চ শিক্ষা সম্পাদ্যতে এখানে কি বোঝাতে চেয়েছে, ঠিক আছে? আমরা যদি খুব ভালো করে ভাবার চেষ্টা করি, দেখো রাজা বিনয়েন শিক্ষায় আধারাং স্থাপয়তি, রাজা বিনয়েন শিক্ষায় আধার স্থাপয়তি, এইখানে কিন্তু অ্যান্সারটা দেয়া আছে, এই বিতে আছে বিনয় শিক্ষায়া আধার ভবতি, বিনয় শিক্ষার আধার ভূত। তাহলে এ সি কাটা গেল, ডি তো অলরেডি কেটে দিয়েছি, বি হবে অ্যান্সার, যেহেতু এখানে রয়েছে রাজা বিনয়না শিক্ষানা আধারাং স্থাপয়তি, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে আরেকটা কোয়েশ্চেন আছে আমাদের, সেটা হচ্ছে যে বিনয়াধিকারকে ধর্মস্য ক মুখ্য উদ্দেশ্য নির্দিষ্ট। লাস্ট কোয়েশ্চেন এটা, বিনয়াধিকারীকে ধর্মের মুখ্য উদ্দেশ্য হিসাবে কি নির্দিষ্ট হয়েছে? বিনয়াধিকারীকে ধর্মের কি মুখ্য উদ্দেশ্য হিসেবে আলোচনা করা হয়েছে? আমি যদি বিনয়াধিকারী পড়ি, দেখো এখানেই বলা হয়েছে ধর্ম সর্বেষাং প্রজানাং পরিপালনং করেতি, তাহলে ধর্ম সবসময় প্রজাদের পরিপালন করবে, তাই তো? ধর্মের উদ্দেশ্য হচ্ছে প্রজানাং পরিপালনং। বিনয়াধিকারীকে ধর্মস্য মুখ্য উদ্দেশ্য রাজ্যস্য সংবর্ধনম না, বিনয়স্য প্রচ্ছন্নম না, শিক্ষায়া বিস্তরণ না, প্রজানাম পরিপালনম। এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার আছে, প্যারাগ্রাফের মধ্যে অ্যান্সার আছে, কিন্তু আমরা যদি না প্যারাগ্রাফটাকে পড়ি, নিজের বুদ্ধি খাটাতে শুরু করি, তাহলে এটি ভুল করে আসবো। মাথা ঠান্ডা করে এই ধরনের কোয়েশ্চেনগুলোকে আমাদের সলভ করতে হবে, খুব কঠিন কিছু থাকবে না, আমাদের জানার মধ্যেই থাকবে, শুধু বুদ্ধিটাকে খাটাতে হবে। আর টেক্সটটাকে, প্যারাগ্রাফের ক্ষেত্রে টেক্সট কি বলছে এটা দেখতে হবে, টেক্সট যা বলছে, টেক্সট এটা বলেছে বলেই আমি অ্যান্সারটাকে নিয়েছি, ঠিক আছে? প্রজানাং পরিপালন ওখানেও আছে, ওই জন্য আমি এখানে এটাকেই নিয়েছি, এটাই অ্যান্সার হবে। এটা ইউজিসির পলিসি, যখনই প্যারাগ্রাফ দেবে প্যারাগ্রাফ বেস অ্যান্সার হবে, আপনি কি পড়ে এসছেন ভুলে যান, প্যারাগ্রাফ হচ্ছে আপনার পড়া, তখন ওটাই টেক্সট, ওটাই বই আপনার কাছে, ঠিক আছে? তো অর্থশাস্ত্রের বিভিন্ন অধ্যায় থেকে এইরকম কোশ্চেন আসতে পারে, আমি প্যারাগ্রাফের মাধ্যমেও দেখানোর চেষ্টা করলাম। তারপরে হচ্ছে অভিকথনম ধরনের কোশ্চেন যেগুলো হয় সেগুলো বলেছি। ট্রিকি প্রচুর কোশ্চেন ছিল এর আগে, ওই 15, 16, 17, 18 এই ধরনের কোশ্চেনগুলো ছিল। এবং বিভিন্ন চ্যাপ্টার থেকে আমাত্ম উৎপত্তি, ইন্দ্রিয় জয়, অরিসর বর্গ ত্যাগ, বিনয়, ঠিক আছে, এই যে নিশান্ত প্রণিধি পর্যন্ত শেষ চ্যাপ্টার, যেটা 20তম অধ্যায়, হ্যাঁ, বিনয়াধিকারিকমে, সেই পর্যন্ত আমি টেনে সেখান থেকেও কোয়েশ্চেন আনার চেষ্টা করেছি বিভিন্ন অ্যাঙ্গেলগুলোকে দেখানো। এই যে অর্থশাস্ত্রের অনেক বড় তো সিলেবাসটা, অনেক ডিটেলসে আছে, টেক্সট আছে, তার টিকা আছে, টিকানপতি শাস্ত্রী, শিমুলা, জয়মঙ্গলা, সেইগুলোকে ইনক্লুড করে সেখানে অর্থ কি বলার চেষ্টা করেছে, সেইগুলোকে জুড়ে চেষ্টা করেছি। তোমরা ভালো করে কোয়েশ্চেনগুলোকে সলভ করো, মাথা ঠান্ডা করে দেখো কিভাবে সলভ করা যায়। এই ধরনের কোয়েশ্চেনই আমাদের নেটে আসে এবং ভবিষ্যতেও আসবে, কোনো ডাউট নেই। মাথা ঠান্ডা করে ভালোভাবে পরীক্ষাটা দিও। আর আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে জয়েন করো, প্রত্যেক দিন কোয়েশ্চেন পাবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব চ্যানেল করে দাও। বাংলাতে আমাদের বোধহয় নেট বা অন্যান্য এই ধরনের পড়ানো, এই বিষয়ে নেট রিলেটেড সিলেবাসের, সংস্কৃত বা অন্যান্য সাবজেক্টের বোধহয় এত বড় প্ল্যাটফর্ম তোমাদের কাছে নেই যেটা ফ্রিতে রয়েছে। ভালো করে সবাই পড়াশোনা করো। বেস্ট অফ দ্য লাক।